হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কেএনইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ফিফথ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো, ফিফথ সেমিস্টারের জন্য পড়াশোনা করছো, তাদের মেজর পেপার 7-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো জাতীয় শক্তি। ঠিক আছে, তো জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার কাকে বলে বা বলতে কি বুঝো, এটা থাকবে তোমাদের ফিফথ সেমিস্টারের মেজর পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে প্রপার গাইডেন্স, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি থাকবে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য থাকবে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আচ্ছা, তো চলো এবার তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা আলোচনা করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব যে জাতীয় শক্তির ধারণা কি রয়েছে। ঠিক আছে, তো জাতীয় শক্তির যে সাধারণ ধারণা আমরা এখানে দেখে নেব যে মূলত একটি রাষ্ট্রের সেই সামগ্রিক সামর্থ্যকে বোঝায় যার মাধ্যমে রাষ্ট্রটি নিজের উদ্দেশ্য সমাধান করে এবং অন্য রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করে থাকে। তো এখানে বলা হয়েছে জাতীয় শক্তি বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যে সামগ্রিক সামর্থ্যকে বোঝায় সেই রাষ্ট্রের, সেখানে কি হয়, যার মাধ্যমে রাষ্ট্র নিজের উদ্দেশ্য সাধন করে, যার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যগুলোকে পরিপূর্ণ করে এবং অন্য রাষ্ট্রের অন্য রাষ্ট্রের আচরণকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে থাকে। ঠিক আছে, তো আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স জে মর্গেনথাউ তিনি বলেন যে জাতীয় শক্তি হলো অন্যের মন এবং কার্যাবলীর উপর নিয়ন্ত্রণ স্থাপনের যে ক্ষমতা, তাকে এখানে জাতীয় শক্তি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটি সার্বভৌম দেশের অস্তিত্ব রক্ষা, সীমিত নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বাস্তবায়নের যে মূল চালিকা শক্তি হিসেবে কিন্তু কাজ করে থাকে। ঠিক আছে, তো জাতীয় শক্তি হলো কি, সার্বভৌমত্ব হলো এমন একটি সার্বভৌমত্ব যেটা হচ্ছে সেই দেশের অস্তিত্ব রক্ষা করতে, তারপরে হচ্ছে সীমান্ত নিরাপত্তা এবং বৈদেশিক যতগুলো নীতি রয়েছে সেই নীতিগুলিকে বাস্তবায়নে রূপান্তরিত করার হলো মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে থাকে। নেক্সট হলো উপাদান কি রয়েছে। ঠিক আছে, উপাদানের শ্রেণী বিভাগ প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে স্থায়ী উপাদান। তো যে সমস্ত উপাদান সহজে পরিবর্তন হয় না এবং দীর্ঘকাল ধরে অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে স্থায়ী উপাদান। ঠিক আছে, দীর্ঘকাল ধরে যে উপাদানগুলো অপরিবর্তিত থাকে সেটাকে এখানে স্থায়ী উপাদান বলা হয়েছে। যেমন ভৌগোলিক অবস্থা এবং আয়তন, প্রাকৃতিক সম্পদ এবং জলবায়ু এবং ভূপ্রকৃতি এবং সীমানা, তো এই সমস্ত উপাদানগুলো কি সহজেই কিন্তু পরিবর্তন হয় না। ঠিক আছে, তো এই উপাদানগুলোকে আমরা স্থায়ী উপাদান বলে থাকবো। তারপরে রয়েছে পরিবর্তনশীল উপাদান, যেখানে সময় এবং পরিস্থিতির সাথে সাথে যেই উপাদানগুলো হচ্ছে পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, যেমন হলো শিল্প এবং অর্থনৈতিক সামর্থ্য, সামরিক প্রস্তুতকৃত এবং প্রযুক্তি, নেতৃত্বের দক্ষতা এবং কূটনীতি। তো এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে পরিস্থিতির সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, তো এই জন্য এদেরকে বলা হয়েছে পরিবর্তনশীল উপাদান। এরপরে রয়েছে মূল প্রাকৃতিক এবং ভৌগোলিক ভিত্তি। তো প্রাকৃতিক ভিত্তি বা ভৌগোলিক ভিত্তি প্রথমে আমরা দেখে নেব, যেখানে বলা হয়েছে ভৌগোলিক অবস্থান, যে রাষ্ট্রের আয়তন, অবস্থান এবং ভূপ্রকৃতির প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, রাষ্ট্রের যে আয়তন রয়েছে, ভৌগোলিক সীমানা রয়েছে, ঠিক আছে, এবং প্রতিরক্ষা যেটা রয়েছে ভূপ্রকৃতির প্রতিরক্ষা যে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। যেমন সমুদ্র বেষ্টিত হওয়ায় গ্রেট ব্রিটেন দীর্ঘদিন কিন্তু নিরাপদ ছিল। ঠিক আছে, চারিদিকে সমুদ্র বেষ্টিত হওয়ার জন্য গ্রেট ব্রিটেন কি হয়েছে, সেখানকার ভৌগোলিক অবস্থানের জন্য দীর্ঘদিন ধরে কিন্তু নিরাপদ অবস্থায় ছিল।
তারপরে হলো প্রাকৃতিক সম্পদ, যেখানে খনিজ তেল, ইউরেনিয়াম, লোহা, কয়লা এবং কৃষিভিত্তিক খাদ্যের আত্মনির্ভরশীলতা জাতীয় শক্তির ভিতকে কিন্তু অনেক ক্ষেত্রে মজবুত করে থাকে। ঠিক আছে, তো যেই দেশে বা যেই রাষ্ট্রের হচ্ছে খনিজ তেল বা ইউরেনিয়াম বা লোহা, কয়লা বা কৃষিভিত্তিক যেই সমস্ত উপাদানগুলো রয়েছে সেই সমস্ত উপাদানে যদি খুবই সমৃদ্ধ থাকে, তাহলে সেটাও কিন্তু সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের জাতীয় শক্তিকে অনেক ক্ষেত্রে মজবুত করে গড়ে তুলতে সাহায্য করে। নেক্সট হলো জনসংখ্যা এবং মানব সম্পদ, যেখানে কেবল বিপুল জনসংখ্যা নয়, বরং শিক্ষিত, দক্ষ এবং সুস্বাস্থ্যের অধিকারী জনগোষ্ঠী জাতীয় শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। তো কেবলমাত্র বিপুল জনসংখ্যা থাকলেই হবে না, সেই বিপুল পরিমাণ জনসংখ্যার মধ্যে শিক্ষিত জনসংখ্যা অবশ্যই দরকার পড়বে, বরং শিক্ষিত এবং দক্ষ জনসংখ্যা এবং যারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়। তো এই সমস্ত জনসংখ্যা কি হয়, সেখানকার জাতীয় যে শক্তি রয়েছে সেই জাতীয় শক্তি বৃদ্ধিতে কিন্তু বহু ক্ষেত্রে সাহায্য করে থাকে। নেক্সট হলো সামরিক শক্তি এবং প্রতিরক্ষা। ঠিক আছে, তো সামরিক শক্তি আমরা বলবো সশস্ত্র বাহিনীর আকার, দক্ষতা, আধুনিক হচ্ছে মারণাস্ত্র যেগুলো রয়েছে, ঠিক আছে, এবং সামরিক প্রযুক্তির উপর জাতীয় মর্যাদা কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করে থাকে। তো যেই দেশে বা যেই রাষ্ট্রের সামরিক যে ক্ষমতা যত বেশি, সেই দেশে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাও তত গুণে কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। প্রযুক্তিগত উৎকর্ষ, যেমন পারমাণবিক অস্ত্র, ড্রোন প্রযুক্তি, সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সামরিক ক্ষমতার প্রধানগুলোকে অনেক ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক করে তোলে। ঠিক আছে, এই সমস্ত শক্তি। আচ্ছা, নেক্সট হলো অর্থনৈতিক শক্তির গুরুত্ব। ঠিক আছে, তো যে কোনো রাষ্ট্রের বা জাতীয় শক্তির বৃদ্ধির জন্য সেখানকার অর্থনৈতিক শক্তি কিন্তু অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থনীতি আধুনিক শক্তির মূল চালিকা শক্তি। ঠিক আছে, যে কোনো রাষ্ট্রের বা যে কোনো দেশের যে মূল চালিকা শক্তি, সেই মূল চালিকা শক্তি কিন্তু হলো অর্থনীতি। সামরিক শক্তি গড়ে তোলা এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের পূর্ব শর্ত হলো শক্তিশালী অর্থনীতি। যত বড় যদি সামরিক শক্তি যদি গড়ে তোলার জন্য আমাদেরকে তত পরিমাণে কিন্তু অর্থের প্রয়োজন হয়ে থাকে, এবং বিশ্ব রাজনীতিতে হচ্ছে প্রভাব বিস্তারের জন্য হলো অর্থের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে দুর্বল দেশ কখনোই দীর্ঘদিন বিশ্ব মঞ্চে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে না। যেই সমস্ত দেশ আর্থিকভাবে অতটা উন্নত নয়, সেই সমস্ত দেশ কিন্তু তারা বিশ্ব রাজনীতিতে তাদের নিজেদের প্রভাবটাকে বেশি দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না। শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং প্রযুক্তিগত আবিষ্কার দেশকে স্বাবলম্বী করে তুলতে বহু ক্ষেত্রে সাহায্য করে থাকে। নেক্সট হলো কূটনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব। কূটনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে আমরা দেখে নিব। তো প্রথমে হলো দক্ষ কূটনীতি বা ডিপ্লোম্যাসি যেটাকে বলা হয়, যেখানে হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুভাবাপন্ন রাষ্ট্র তৈরি এবং কোনো যুদ্ধ ছাড়া জাতীয় স্বার্থ অর্জনের অন্যতম শক্তি হলো কূটনীতি। তো কূটনীতি হলো এমন একটি দক্ষতা যেখানে কি হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে বন্ধুভাবাপন্ন রাষ্ট্র তৈরি করা এবং যে কোনো সমস্যার সমাধান যুদ্ধ ছাড়াই যেন সেই সমস্যার সমাধান করতে সক্ষম হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট হলো দৃঢ় নেতৃত্ব বা লিডারশিপ, যেখানে বিচক্ষণ এবং সাহসী রাজনৈতিক নেতৃত্ব জাতীয় সম্পদের সঠিক ব্যবহার করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখানে দৃঢ় নেতৃত্ব তাকেই বলা হবে যার বিচক্ষণতা এবং সাহসী দৃষ্টিভঙ্গির জন্য দেশের যে জাতীয় সম্পদ রয়েছে সেটাকে সঠিক ব্যবহারের মাধ্যমে যেন দেশের সার্বিক উন্নতি প্রদান করে থাকে। নেক্সট হলো জাতীয় মনোবল বা ন্যাশনাল মোরাল, যেখানে দেশের জনগণের দেশপ্রেম, জাতীয় সংহতি এবং সংকটের সময় ঐক্যবদ্ধ থাকার মানসিকতা জাতীয় শক্তি বৃদ্ধি করে। ঠিক আছে, তো জাতীয় শক্তি বৃদ্ধি করবে তখনই যখন দেশপ্রেম, জাতীয় সংহতি এবং সংকটের সময় যেন সবাই একত্রে থাকতে পারে বা সংঘবদ্ধ হয়ে থাকতে পারে। ঠিক আছে, নেক্সট হলো সুশাসন এবং স্থিতিশীলতা, যেমন দক্ষ প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেশকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে। ঠিক আছে, বিদেশি যদি কোনো সমস্যা এসে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দক্ষ যে প্রশাসনিক কাঠামো থাকবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা সেই ব্যবস্থা বা সেই মোকাবিলা যেন সহজে করতে পারে। গেল লাস্টে এরকম হয়ে গেল। আচ্ছা, তো নেক্সট রয়েছে জাতীয় মনোবল। তো আমরা এখানে দেখে নেব যে দেশের জনগণের দেশপ্রেম, জাতীয় সংহতি এবং
সংকটের সময় ঐক্যবদ্ধ থাকার যে মানসিকতা, সেটা কিন্তু জাতীয় শক্তি বহু ক্ষেত্রে বৃদ্ধি করে থাকে। ঠিক আছে, যে কোনো সংকটের সময় হচ্ছে যখন যে দেশের জনগণের যদি দেশপ্রেম, জাতীয় সংহতি এবং সংকটের সময় যেন তারা ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই জাতীয় শক্তি বৃদ্ধিতে অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নেক্সট হলো সুশাসন এবং স্থিতিশীলতা, যেখানে দক্ষ প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেশকে বৈশ্বিক চ্যালেঞ্জ এবং মোকাবেলা করতে কিন্তু বহু ক্ষেত্রে সক্ষম হয়ে থাকে। এরপরে রয়েছে হার্ড পাওয়ার বনাম সফট পাওয়ার। তো হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার কি রয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে যেটা রয়েছে তাদের সংজ্ঞা, হার্ড পাওয়ার কাকে বলে, তো যেটা হচ্ছে জোরপূর্বক বা বাধ্য করার মতো প্রভাব বিস্তার। ঠিক আছে, এটাকে বলা হয় হার্ড পাওয়ার, যেটা প্রভাব বিস্তার করে কিন্তু জোরপূর্বক। ঠিক আছে, এবং আকর্ষণ এবং সম্মতির মাধ্যমে নিজেদের মতামত গ্রহণ করানো, এটাকে বলা হয় সফট পাওয়ার। ঠিক আছে, উপাদান সমূহ কি রয়েছে হার্ড পাওয়ারে, যেখানে সামরিক বাহিনী, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং ভিত্তি প্রদর্শন, ঠিক আছে, ভয় দেখানো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হার্ড পাওয়ারের যে উপাদানগুলোর মধ্যে পড়বে। এবং সফটের মধ্যে পড়বে হচ্ছে সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ, মূল্যবোধ এবং শিক্ষা ব্যবস্থা। ঠিক আছে, তারপরে কি রয়েছে প্রকৃতি, যেখানে প্রত্যক্ষ এবং স্পর্শযোগ্য, এটা হচ্ছে হার্ড পাওয়ারের মধ্যে প্রকৃতির পরে, এবং পরোক্ষ এবং অস্পর্শযোগ্য যে প্রকৃতি, সেটা হচ্ছে সফট পাওয়ারের প্রকৃতি। নেক্সট হলো স্থায়িত্ব, যেখানে সাময়িক কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তো এই যে হার্ড পাওয়ার, এটা হচ্ছে সাময়িকক্ষণের জন্য থাকে, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া এর জন্য সৃষ্টি হতে পারে। এবং সফট পাওয়ার যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী এবং সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলে থাকে এই যে সফট পাওয়ারের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আচ্ছা, এরপরে রয়েছে একবিংশ শতাব্দীতে শক্তির তিনটি মাত্রা। ঠিক আছে, তো রাজনৈতিক শক্তির তিনটি মাত্রা রয়েছে একবিংশ শতাব্দী হিসেবে। তো প্রথমে আমরা দেখে নেব যেটা হচ্ছে জোটবদ্ধ কূটনীতি। ঠিক আছে, আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে যৌথ প্রভাব বিস্তার করা। ঠিক আছে, আন্তর্জাতিক যতগুলো সংস্থা রয়েছে এবং আঞ্চলিক যতগুলো জোট রয়েছে, এই আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে কি হয়, এদের যৌথ প্রভাবের মাধ্যমে হচ্ছে ক্ষমতা ধীরে ধীরে বিস্তারিত হতে থাকে। নেক্সট হলো বাণিজ্য নির্ভরতা, যেখানে বৈশ্বিক সাপ্লাই চেইন এবং মুক্ত বাজার নিয়ন্ত্রণ ক্ষমতার অন্যতম কেন্দ্রবিন্দু হলো বাণিজ্য নির্ভরতা। এবং তৃতীয় নম্বরে যে রয়েছে সেটা হলো সাইবার এবং এআই। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তিতে একছত্র আধিপত্য অর্জন হলো সাইবার বা এআই, যেটাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে থাকি। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।